জানেন তো, কলকাতার বুকে এমন একটা জায়গা আছে যা আসলে একটা আস্ত ওপেন এয়ার মিউজিয়াম। ঐতিহাসিক ঘটনাকে সাক্ষী করে এখানে পৌঁছলে আপনি পৌঁছে যাবেন একেবারে টাইম ট্রাভেলে, সেই সময় যে সময় ইংরেজ রাজত্ব ছিল। আমরা এই মুহূর্তে রয়েছি কলকাতার সেন্ট জনস চার্চে, আর সেখানেই কি কি গোপন কথা তুলে আনতে পারি চলুন দেখা যাক। নমস্কার, আমি আরজে বিহু। নমস্কার, আপনাদের সঙ্গে আমি কুনাল। কুনালদা, একটু আগে বলছিলাম যে সেন্ট জন চার্চ হচ্ছে ওপেন এয়ার মিউজিয়াম বলা হয় এটাকে। তুমি একটু বলো না কেন এটাকে ওপেন এয়ার মিউজিয়াম বলা হয়? একদম ঠিক কথা। এইটাকে না সত্যি বলা যেতে পারে ওপেন এয়ার মিউজিয়াম, কারণ এই পার্টিকুলার জায়গাটার মধ্যে অনেক কিছু আছে। যেমন ধরো, এখানে সমাধি আছে, এখানে অনেক আর্টিফ্যাক্টস আছে, এখানে স্মৃতিস্তম্ভ আছে, এখানে দারুণ ইন্টারেস্টিং কিছু ছবি আছে। সবকিছু একটা জায়গায় রাখা আছে। মানে আমরা যদি বলি যে ব্রিটিশদের 200 বছরের ইতিহাস একটা কোনো জায়গায় এসে আমরা পাবো, তাহলে এইটাই একটা সঠিক জায়গা। এখানে এলে তুমি পুরো 200 বছরের ইতিহাসটা পেয়ে যাবে। কুনালদা, একটা কথা বলো, কলকাতার সঙ্গে এই চার্চের সম্পর্কটা কিভাবে, মানে কিভাবে শুরু হলো? ব্রিটিশরা যখন প্রথম কলকাতায় আসে, তারা প্রথম যে চার্চটা বানিয়েছিল সেটা ছিল সেন্ট অ্যানিস চার্চ। ওকে। সেটা এখন যেখানে আমাদের রাইটার্স বিল্ডিং আছে সেখানে ওই চার্চটা ছিল। আচ্ছা। পরে 1756 এ সিরাজদৌল্লা কলকাতা আক্রমণ করে, ওরে তখন ওই চার্চটা ভেঙে দেয়। তারপরে 1782 তে এই যে জমিটা দেখছো, এই জমিটা অ্যাকচুয়ালি ছিল রাজা নবকৃষ্ণ দেবের, শোভাবাজারের রাজা। এই জমিটা, হ্যাঁ, এটা ওয়ারেন হেস্টিংস কিনে নেন। কিনে 1785 এ এই চার্চটা শুরু হয়। আচ্ছা। 84-85 ওই সময় 3 বছর লেগেছিল শেষ করতে। 1787 এই চার্চটা শেষ হয়। এত সুন্দর আর্কিটেকচার, এটা একটু আমাদেরকে বলো, মানে এই আর্কিটেকচার সম্বন্ধে একটু তুমি বলো। এই চার্চটা না ইন্দো গথিক স্টাইলে বানানো। আর ধরো এই যে পিলার গুলো দেখছো, এগুলো তো রোমান স্টাইলে পিলার। আর এই চার্চটার মজা হচ্ছে, এই চার্চের উপরে একটা স্পায়ার আছে, যেটা না সেই সময় গৌড়ের যে রুইন্স ছিল সেখান থেকে ব্রিটিশরা নিয়ে এসেছিল। আচ্ছা, মানে গৌড় মানে মালদার যে গৌড়, সেখান থেকে নিয়ে আসা হয়েছে। এবং তখন যেহেতু পাথরের তৈরি, তো কলকাতা শহরে তো পাথর নেই, সেই জন্য তখন লোকালরা বলতো এটাকে পাথুরে গির্জা। কুনালদা, আমরা ছোটবেলায় ইতিহাসের বইতে ব্ল্যাক হোল ট্র্যাজেডি কথা কিন্তু আমরা সবাই পড়েছি। এবার এই ব্ল্যাক হোল ট্র্যাজেডি নিয়ে নানান ধরনের কথা রটনা রয়েছে। আচ্ছা, যখন এই সেন্ট জনসে এলাম আমরা দেখতে পেলাম যে এখানে রয়েছে ব্ল্যাক হোল মনুমেন্ট। তুমি একটু আমাদেরকে বলবে আসল ঘটনার কথাটা? এইটা হচ্ছে সেই বিখ্যাত বা কুখ্যাত ব্ল্যাক হোল মনুমেন্ট। বলা হয় যে 1756 এ পলাশী যুদ্ধের 1 বছর আগে সিরাজদৌল্লা কলকাতা আক্রমণ করেছে। এবং কলকাতাতে তখন ফোর্ট উইলিয়াম ছিল, আজকে যেখানে জিপিও সেইখানে। সেখানে সিরাজদৌল্লা আক্রমণ করে, ফোর্ট উইলিয়াম জ্বালিয়ে দেয়। এবং সেখানে তখন 146 মতন লোককে ওরা অ্যাজ এ প্রিজনার ধরেছিল, এবং একটা 14 ফিট বাই 18 ফিট রুমের মধ্যে সিরাজদৌল্লা বন্দি করে রাখে। করে রাত্রিবেলা তালা বন্ধ করে দিয়েছিল। বলা হয় পরদিন সকালে যখন তালা খোলা হলো, তখন দেখা গেল যে আউট অফ 146 পিপল 123 জন মারা গেছেন বাই সাফোকেশন। অনলি 23 সার্ভাইভড। তো এই 23 জনের মধ্যে একজন ছিলেন জন হলওয়েল। তিনি এই ঘটনাটা লিখে গেছেন। এটাকে তখন বলা হতো ব্ল্যাক হোল ট্র্যাজেডি, যার হিসেব অনুযায়ী এই পার্টিকুলার মনুমেন্টটা তৈরি করা হয়। এখানে সেই 123 জনের নাম লেখা আছে। এটা ছিল আগে জিপিওর কাছে, পরে এটা এখানে আনা হয়েছে। এটা কে তৈরি করেছিলেন? মানে এটা লর্ড কার্জন তৈরি করিয়েছিলেন সেই সময়। এখন এখানে একটা প্রশ্ন আছে, হিস্টোরিয়ানরা বলেন যে এই ব্ল্যাক হোল ঘটনাটা আদৌ ঘটেইনি। এটা পুরোটাই বানানো ব্রিটিশদের, সেই সময় ওরা তৈরি করেছিল, যে কারণ অন্যান্য কোথাও এই দলিল পাওয়া যায়নি। রাইট, ভীষণই ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং একটা তথ্য। সত্যি ইন্টারেস্টিং। যে তোমাকে আমি আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো। কি বলো? চলো, তোমাকে আমি যোগচাণক্যের সমাধি দেখাবো। কুনালদা আমাকে কিন্তু যেমনটা বলেছিল ঠিক নিয়ে এসছে যোগচাণক্যের সমাধির সামনে একেবারে। কুনালদা, আমাকে একটা কথা বলো, ছোটবেলায় ইতিহাস বইতে আমরা পড়েছি যে যোগচাণক্য কলকাতা নগরীর পত্তন করেছিলেন। এই তথ্যটা কতটা সঠিক? আমরা না ছোটবেলায় সত্যি পড়েছিলাম যে 1690 24 আগস্ট যোগচাণক্য এসেছিলেন, কলকাতা শহর গোড়াপত্তন হলো। কিন্তু 2002 সালে হাইকোর্টে একটা রায় বেরিয়েছে। সেই রায়তে বলছে যে যোগচাণক্য কিন্তু কলকাতার প্রতিষ্ঠাতা নন। এবারে অফকোর্স উনি সেই সময় এসেছিলেন কলকাতায়, তার অনেক ইতিহাস আছে। আর এইটা হচ্ছে সেই যোগচাণক্যের সমাধি, যেখানে যোগচাণক্যের সমাধি আছে, তার সঙ্গে তার 2 মেয়েরও সমাধি আছে।
মানে বছরের পর বছর ধরে তিনি এবং পুরো পরিবার এখানেই এখানেই রয়ে গেছেন, এখানেই রয়ে কলকাতাকে গেছেন। ভালোবাসে। আরেকটা কথা তোমার কাছে জানতে চাইবো, সেটা হচ্ছে যে যোগচন্দ্রকে সমাধিস্থল দেখলাম, এরকম আর কার কার সমাধিস্থল এই রয়েছে? পাশে যেটা দেখছো এটা হচ্ছে বেগম ফ্রান্সিসের সমাধিস্থল। আচ্ছা, তিনি কে ছিলেন? বেগম ফ্রান্সিস একজন মহিলা যিনি সরাইখানা চালাতেন, এবং আচ্ছা। বলা হয় যে ইনি বোধহয় একমাত্র ব্রিটিশ যিনি 87 বছর অব্দি বেঁচে ছিলেন। আচ্ছা, কারণ তুমি যদি অন্যান্য স্মৃতিফলকগুলো দেখো, দেখবে এরা কিন্তু খুব বেশি দিন বাঁচতেন না, বিভিন্ন কারণে। হ্যাঁ, তখন ট্রপিক্যাল ওয়েদার ছিল একদম, আমাদের ওখানে, ওরা একদম। ইংল্যান্ড থেকে আসতেন। কিন্তু এই ভদ্র মহিলা প্রায় 87 বছর মতন বেঁচে ছিলেন, এটা তার সমাধি। ভেরি ইন্টারেস্টিং। ফ্রান্সিস। থ্যাংক ইউ সো মাচ। এরকম আরো আরো খবর জানবো, চলো তাহলে আমরা যাই, এগোই। চলো। কুনালদা, আমি যদি খুব ভুল না করি, এখানে তো অনেক সাহেব এবং সে সময় যারা এসেছিলেন তাদের সমাধি রয়েছে, তাই তো? আছে তো একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই এসো। হ্যাঁ, চলো। এটা হচ্ছে লেডি ক্যানির সমাধি। ও, লেডি ক্যানিং এর সমাধি। একদম একদম। হ্যাঁ, টুইস্টটা হচ্ছে এটা কিন্তু অরিজিনাল সমাধি নয়, আচ্ছা। এটা একটা রেপ্লিকা। আচ্ছা। আর এই লেডি ক্যানিং এর একটা ইন্টারেস্টিং গল্প আছে। বলা হয় যে যখন লেডি ক্যানিং প্রথম কলকাতায় এলেন, হ্যাঁ, হ্যাঁ। তখন তার সম্মানের জন্য একটা স্পেশাল মিষ্টি তৈরি করা হয়েছিল, সেটা কিন্তু লেডি ক্যানিং, যেটা আজকের দিনে বিখ্যাত, আমরা সবাই জানি লেডি লেডি ক্যানিং, ক্যানিং, আমরা হ্যাঁ। সবাই খাই, সেটা কিন্তু লেডি ক্যানিং এরই নামে। কুনালদা, আমি যদি খুব ভুল না হই, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিন্তু এই চার্চেও মনে হয় বোমা পড়েছিল। একটু যদি বলো আমাকে। পড়েছিল, যা শোনা যায় যে এই চার্চে বোমা পড়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, কিন্তু আমরা খুব লাকি যে মেজর কোনো ক্ষতি হয়নি। আচ্ছা, যাক। একটা জায়গায় পড়েছিল বটে, কিন্তু সত্যি সে অর্থে মেজর কোনো ক্ষতি হয়নি। বেশ। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে একটা ছবি, আর এই ছবিটা এঁকেছিলেন জার্মান পেন্টার জন জোফানি বহু বহু বছর আগে। একটু যদি আমাদেরকে বলো, ছবিটার নাম তো দ্য লাস্ট সাপার, আমরা জানি তো। এই ছবিটা মানে জোফানি কে ছিলেন, বা তার এই ছবিটা সম্পর্কে মানে একটু যদি আমাদেরকে বলো তুমি পুরোটা। এই ছবিটা বেসিক্যালি জোফানি ডাকা লাস্ট সাপার, যেটা এটা বোধহয় ভারতবর্ষের একমাত্র চার্চ যেখানে এই ছবিটা আছে। আর এই ছবিটা কিন্তু অরিজিনাল লাস্ট সাপার যেটা ছিল তার একটা ইন্ডিয়ানাইজেশন। কুনালদা, আমার মনে হয় যে তুমি একটু আগে আমাকে বলছিলে যে এই সেন্ট জনস চার্চের সবচেয়ে ইম্পর্টেন্ট ঘর হচ্ছে এই ঘরটা। কি হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স রয়েছে একটু আমাদেরকে যদি তুমি বলো। এই ঘরটা যদি তুমি ভাবো, তুমি মনে করে দেখো যে এই একটা রুম থেকে কোনো একটা সময় সারা ভারতবর্ষ শাসন করা হতো। আচ্ছা, সেটা কিভাবে? বেসিক্যালি ইস্ট ইন্ডিয়া কোম্পানির 8 জন কাউন্সিল মেম্বার ছিলেন, এবং এই যে চেয়ারটা বা টেবিলটা, এখানে 8 জন বসতেন। আচ্ছা আর আচ্ছা, বেশ। আমি মধ্যে এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা বড় সড়ো চেয়ার রয়েছে। এই চেয়ারটা কার? এই চেয়ারটা ছিলেন সেই সময়কার যিনি মধ্যমণি, ওয়ারেন হেস্টিংস এর চেয়ার। ওয়ারেন হেস্টিংস এর? বাহ, আমরা ইতিহাস বইতে অনেক পড়েছি। আর এইখানে আমি দেখতে পাচ্ছি ওয়ারেন হেস্টিংস এর সিগনেচার, এটা অরিজিনাল সিগনেচার। একদম একদম। বাহ, মানে পুরো ঘরটাতেই একেবারে ঐতিহাসিক উপাদানে ভর্তি। সেটাই, আমরা যদি ভাবি, তোমার না গায়ে কাঁটা দেবে যে আমরা যে ঘরটা দিয়ে এখন হাঁটছি, এই ঘরটা থেকে পুরো এন্টায়ার ভারতবর্ষ আর সমুদ্র হিমাচল, পুরো এন্টায়ার ভারতবর্ষ কিন্তু শাসন হচ্ছে কোনো একটা সময়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন আমাদের ভারতবর্ষ চালাচ্ছে ব্রিটিশ আমলে, সেইটা। এবং এই ঘরটা, এই যে টেবিলটা, এখানে যারা বসে আছেন তারা কিন্তু চালাচ্ছিলেন। আজকে আমরা সেই ইতিহাসের সাক্ষী। কলকাতার সেন্ট জন চার্চে এত স্মৃতি, এত ইতিহাস ছড়িয়ে রয়েছে যে এখানে না এলে কলকাতাকে বোধহয় পুরোপুরি চেনা যায় না। এরকমই নানান ঐতিহাসিক ঘটনাকে সঙ্গী করে আমরা আপনাদের সামনে তুলে ধরবো, কিন্তু অবশ্যই আপনাদেরকে সঙ্গে নিয়ে।